আসসালামু আলাইকুম। আমার মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, দক্ষিণ আইসা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব আবুল হাশেম মহাজন স্যার। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মীবৃন্দদের, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই ক্লাসটি তোমরা সবাই গুরুত্ব সহকারে ক্লাসটি অনুধাবন করতে থাকো এবং তোমাদের বন্ধুদের জন্য ক্লাসটি শেয়ার করে দাও। আজ তোমাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব, ব্যবসা ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। রিসার্চ ইনফরমেশন দেখো, তারপরে আমি আলোচনায় চলে যাব। পাঠ পরিচিতি। শ্রেণী দ্বাদশ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র 278, অধ্যায় 1, ব্যবস্থাপনার ধারণা। আজকের তারিখ 11/2/2022। চলো আমরা একটি ভিডিও দেখে আসি। একটি ভিডিও দেখে তোমরা কিছু বুঝলে কি বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটি যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকের পাঠ ব্যবস্থাপনার ধারণা ও প্রকৃতি বা বৈশিষ্ট্য। শিখন ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। ব্যবস্থাপনার ধারণাটা আমরা এখান থেকে নিব এবং আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ গণ্য করা হয় টু হ্যান্ডল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা। ইংরেজি এই শব্দটি অধিকাংশের মধ্যে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযুক্ত করে তোলা। সহজ অর্থে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস ও চেষ্টা ব্যবস্থাপনা বলে।
এরূপ প্রয়াস প্রচেষ্টার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলা হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ব্যবস্থাপনাটা কি, ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা কি হতে পারে, কি উদ্দেশ্যে ব্যবস্থাপনা হয়। তাহলে আমরা উপরের সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পেরেছি, ব্যবস্থাপনার অর্থ থেকে আমরা বুঝতে পেরেছি যে অর্থাৎ একজন মানুষকে তার কাজের যোগ্য হিসেবে তৈরি করাকে ব্যবস্থাপনা বলে। আরেকটি অর্থ যে সঠিকভাবে পরিচালনা, যে সফলতা অর্জন করার জন্য একটি টার্গেট, একটি লক্ষ্য, উদ্দেশ্যকে সামনে রেখে সেই কাজটার পরিপূর্ণ সফলতা অর্জন করার জন্য যে কাজটি করে সেটা হলো ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, মানবীয় ও বস্তুগত। এই মানবীয় বস্তুগত উপকরণ সম্পর্কে তোমরা জেনে রাখো। মানবীয় উপকরণ বলতে বোঝায় মানুষ বা জনশক্তি। উপকরণটা কি? একটা কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সেটাকে উপকরণ বলে। কাজটা সমাধা করার জন্য যে কোনো ধরনের জিনিসকে ওই কাজের উপকরণ বলা হয়। যেমন আমরা যখন তোমাদেরকে পড়াই, এই পড়ানোর উপকরণগুলো কি? এই পড়ানোর জন্য বই দরকার হয়, চক দরকার হয়, বোর্ড দরকার হয়, খাতা দরকার হয়, পেন্সিল দরকার হয়, কলম দরকার হয়, মার্কার দরকার হয়, এবং বিভিন্ন দৃশ্য দেখার জন্য চিত্র দরকার হয়, পোস্টার দরকার হয়। এই সবগুলো হলো উপকরণ। যদি কোনো প্রতিষ্ঠানে কোনো পণ্য তৈরি করা হয় তাহলে সেখানে আমাদের দরকার হবে যন্ত্রপাতির, সেখানে দরকার হবে লেবার, সেখানে দরকার হবে মানুষের, সেখানে দরকার হবে অপারেটিংয়ের। এই সব কিছুই হলো উপকরণ। তাহলে উপকরণ দুই ধরনের, একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ দরকার হয়, একটা মানবীয় উপকরণ, একটা বস্তুগত উপকরণ। মানবীয় উপকরণগুলো মানুষ জনশক্তিকে বোঝানো হয়, আর বস্তুগত উপকরণগুলো হলো যে পণ্যটি তৈরি করব, পণ্য তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো হলো বস্তুগত উপকরণ। যেমন যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার, পদ্ধতি, এগুলো হলো বস্তুগত উপকরণ। আর এই বস্তুগত উপকরণকে সংক্ষেপে আমরা 6M বলে থাকি। 6M, 6M গুলোতে কি বোঝায় আমি একটু ব্যাখ্যা করে দেই তোমাদেরকে। M ফর মেন, M ফর মেশিন, M ফর ম্যাটেরিয়ালস, M ফর মানি, M ফর মার্কেট ও M ফর মেথড। অর্থাৎ মেন মানুষ ছাড়া কোনো পণ্য উৎপাদিত হতে পারে না, মেশিন চলতে পারে না, বাজার সৃষ্টি হতে পারে না, চাহিদা হতে পারে না, যার জন্য প্রথমে তো মানুষ। মেশিন, একটা মেশিন এটা হলো বস্তু, এটার জীবন নেই, এটা কথা বলতে পারে না, এটা চলতে পারে না। এটাকে যদি কেউ অপারেটিং করে তাহলে এটা কাজ করতে পারে। তাহলে মেশিনটা অ্যাক্টিভেটেড করার জন্য, সক্রিয় রাখার জন্য মানুষের প্রয়োজন হয়, এবং সেই মেশিনটা চালানোর জন্য একজন মানুষকে দক্ষ করে তুলতে হয়, প্রশিক্ষণ দিয়ে তাকে যোগ্য করে ফিট করে তুলতে হয়। ম্যাটেরিয়ালস, মানুষও আছে মেশিনও আছে। তাহলে কি ম্যাটেরিয়ালস লাগবে? শুধু মেশিন থাকলেই যে পণ্য তৈরি হয়ে যাবে তা না, সেখানে লাগবে ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল। যে পণ্যটি আমরা তৈরি করব, ওই পণ্য তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোকে বলা হয় ম্যাটেরিয়ালস, বাংলায় কাঁচামাল। তারপরে দরকার মানি, অর্থাৎ সবগুলোর সাথেই মানি অর্থাৎ অর্থ জড়িত থাকে। মানুষের শ্রমের জন্য টাকার দরকার হয়, পারিশ্রমিক দিতে হয়, মেশিন করার জন্য টাকার দরকার হয়, কাঁচামাল কেনার জন্য টাকার দরকার হয়। তাহলে টাকাও দরকার, এটা বস্তু, যেহেতু টাকার প্রাণ নেই, জীবন নেই, এটা বস্তু। মার্কেট, যে উৎপাদিত পণ্যটি সেল করার জন্য, বিক্রি করার জন্য
সাপ্লাই দেওয়ার জন্য একটা মার্কেটের দরকার হয়, বাজারের দরকার হয়। এর আগে ঠিক কাঁচামালটা ক্রয় করার জন্য একটা বাজারের দরকার হয়। মানুষ আছে, মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, অর্থও আছে, মার্কেটও আছে, সব আছে। কিন্তু এটা কোন পদ্ধতিতে এটা সেল হবে কিংবা ক্রয় করা হবে, এটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি দরকার। কোথায় বিক্রি করা হবে, কোথা থেকে ক্রয় করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, কিভাবে সরবরাহ করা হবে, কিভাবে সাপ্লাই করা হবে, সব কিছু মিলে একটা পদ্ধতি, একটা নিয়মতান্ত্রিক গতিতে এটা চলতে হয়। তাহলে এই গেল তোমাদের 6M সংক্ষেপে বস্তুগত উপকরণের ব্যাখ্যা। এরপরে আমরা ব্যবস্থাপনার ধারণা একটু ক্লিয়ার করে বলি যে 6M এর যে ফলটা কেন এত গতিশীল হয়। এই সকল উপকরণের কার্যকর ব্যবহার সম্ভব হলেই একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। তাই এদের কার্যকর ব্যবহারের জন্য ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে ধারাবাহিক ও সুশৃঙ্খল কর্মপ্রয়াস চালান। অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থাপক এটাকে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে সুন্দর করে সুষ্ঠুভাবে এটার কার্যক্রম চালিয়ে যান, যাতে করে সহজে এবং কম সময়ে বা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়। প্রকৃত অর্থে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। তোমরা এই পয়েন্টগুলোর কথা লক্ষ্য করো, এই পয়েন্টগুলোর কথা তোমরা খুব লক্ষ্য করো যে পরিকল্পনা, কোনো কিছু করার আগে একটা পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজই পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারে না। পরিকল্পনার পর সংগঠনের প্রয়োজন হয়। এটা একটি সংগঠনভাবে চলতে হয়, চালাতে হয়। যদি সংগঠন না থাকে তাহলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না, কারণ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সংগঠন প্রয়োজন হয়। তারপরে তৃতীয়ত কর্মী সংস্থান করতে হবে, কর্মী নিয়োগদান করতে হবে এবং তাদের পর্যাপ্ত কাজের সুযোগ দিতে হবে এবং সঠিক নির্দেশনা থাকতে হবে তাদের কাজের জন্য। এর পরবর্তীতে যখন কর্মীরা তাদের স্থানে কাজ করতে করতে ক্লান্তি চলে আসবে, তখন ব্যবস্থাপক আবার নতুন করে তাদেরকে কাজের জন্য প্রেরণা দিয়ে থাকে। এই প্রেরণায় তারা মোটিভেটেড হয়ে তাদের উপরস্থ কর্মকর্তার কথা শুনে পরামর্শ প্রেরণা পেয়ে তারা নতুন উদ্যমে আবার কাজ করতে আগ্রহী হয়। তারা ভুলে যায় তাদের ক্লান্তির কথা। এভাবে ধারাবাহিকভাবে প্রথম পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, অর্থাৎ কাজের একটা মিল রাখাকে বলা হয় সমন্বয়। এই কাজের মিল রেখে সবগুলো নিয়ন্ত্রণ করেন এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রাখেন, তিনি হলেন ব্যবস্থাপক, আর তার কাজকে বলা হয় ব্যবস্থাপনা। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অর্থাৎ পরিচালনা যত সুন্দর হবে, গুছানো হবে, ধারাবাহিক হবে, নিয়মতান্ত্রিক হবে, সবাই কিন্তু সেখানে কাজ করতে আগ্রহী হয় এবং ওই প্রতিষ্ঠান দ্রুত গতিতে সফলকাম হয় এবং উন্নয়নের উচ্চ মাত্রায় পৌঁছে যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ব্যবস্থাপনাটা কি অ্যাকচুয়ালি। আর এই ব্যবস্থাপনা সর্বক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়। আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্র, একেবারে নিচের থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত সব জায়গায় ব্যবস্থাপনার এই ব্যবহারটি আছে। ব্যবস্থাপনাই
পরিবার, সমাজ, দেশকে উন্নয়নের উচ্চতম স্থানে পৌঁছে দেয়। এবার আমরা ব্যবস্থাপনার ধারণার চিত্র একটু দেখে আসি। লক্ষ্য বা উদ্দেশ্য। প্রথমত একটা কাজের লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে। তুমি যে কাজটি করতে চাও বা একটা প্রতিষ্ঠান যে টার্গেট নেয় যে এই কাজটি করতে হবে সেটাকে বল এরকম একটা তার টার্গেট, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হয়, অর্থাৎ লক্ষ্যে অর্থাৎ যে টার্গেটটা নেওয়া হয় যে ওই জায়গায় আমার পৌঁছতে হবেই, সেই জন্য যে যা প্রয়োজন হয় সেটাও আমরা দেখি যে কি কি দরকার। লক্ষ্যে পৌঁছার জন্য উপকরণ দরকার, উপকরণের সঠিক ব্যবহার দরকার, যেমন মানুষ দরকার, যন্ত্রপাতি দরকার, কাঁচামাল দরকার, অর্থ দরকার, বাজার দরকার এবং এটার একটা পদ্ধতি দরকার। তাহলে উপকরণের সঠিক ব্যবহার যদি করা যায়, মানুষ নিয়োগ দেওয়া হয় আর সেই মানুষটা যদি দক্ষ হয়, যোগ্য হয় এবং তাকে যদি উপযুক্ত তৈরি করা হয়, তখন সে বোঝা না হয় সে সম্পদে পরিণত হয়। যখন সে দক্ষ হবে, যোগ্য হবে, ফিট হবে, তখন সে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে পারবে এবং কাঁচামালের ব্যবহার সে করতে পারবে, অর্থের ব্যবহার করতে পারবে, বাজারের যাচাই করতে পারবে, বাজার চাহিদা অনুযায়ী সে পণ্য উৎপাদন করতে পারবে। এভাবেই আমরা একটার পর একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। এই জন্য প্রয়োজন পড়ে, অর্থাৎ উপকরণের সঠিক ব্যবহারের পর, এগুলো সংগ্রহের পর, এগুলো কাজে লাগানোর যে সিস্টেম, কতগুলো ধারাবাহিক কাজের বা ব্যবস্থাপনা প্রক্রিয়া, অর্থাৎ এই উপকরণগুলো কিভাবে আমরা কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। ধারাবাহিক কাজের ব্যবস্থাপনা প্রক্রিয়া, অর্থাৎ এই সবগুলো আছে কিন্তু তার ব্যবস্থাপনা নেই, তাহলে সে অর্জন করতে পারবে না, তার টার্গেট ফিল আপ করতে পারবে না, লক্ষ্যে পৌঁছতে পারবে না, উদ্দেশ্য সফল হবে না। তাহলে প্রথমে পরিকল্পনা করতে হবে যে আসলে আমি কি করতে যাচ্ছি, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার পরবর্তীতে তার সংগঠন অনুযায়ী এটা চালাতে হবে, অর্থাৎ সুষ্ঠুভাবে সঠিকভাবে কাজের বন্টন করতে হবে। বন্টন করার পর এটা কর্মী সংস্থান করতে হবে, তারপর তাদেরকে নির্দেশনা দিতে হবে, নির্দেশনা অনুযায়ী তারা কাজ করতে থাকবে এবং তাদেরকে প্রেরণা দিয়ে কাজের নতুন উদ্যম সৃষ্টি করতে হবে এবং কাজের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করবেন। এই কাজগুলো যদি সঠিকভাবে যথাযথভাবে করতে পারা যায় তাহলে কি লক্ষ্য অর্জন সফল হবে। এগুলো কাজের যথার্থতার উপর নির্ভর করে, অর্থাৎ এই কাজটা কতটুকু শান্তিপূর্ণভাবে, ধারাবাহিকভাবে, সঠিকভাবে পরিচালিত হয়েছে। যদি এটা সঠিকভাবে পরিচালিত হয় তাহলে ওই প্রতিষ্ঠান অবশ্যই সফলতার লক্ষ্য অর্জনে পৌঁছবেই। তাহলে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ব্যবস্থাপনার ধারণা চিত্র থেকে আসলে ব্যবস্থাপনা কিভাবে সফলকাম হয়। এবারে আমরা ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার ফিচার্স অফ ম্যানেজমেন্ট, এই পয়েন্টটি ব্যবস্থাপনার প্রকৃতি নিয়ে আমরা একটু আলোচনা করব। সবার আগে তোমরা প্রকৃতি বা বৈশিষ্ট্য কি এই কথাটা তোমাদের জানতে হবে। তোমরা ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার পর প্রকৃতি জানতে হবে তোমাদের। প্রত্যেকটা জিনিসের প্রকৃতি আছে, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটি মানুষের প্রকৃতি আছে, প্রত্যেকের প্রকৃতি আলাদা আলাদা, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। যদি তোমরা বৈশিষ্ট্যটা কি, প্রকৃতিটা কি এটা যদি বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। কোনো বিষয় সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে হলে তার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানা আবশ্যক। কারণ প্রকৃতি হলো কোনো বিষয়ের সাধারণ বৈশিষ্ট্য, অন্যদিকে বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছু, সামথিং স্পেশালি নোটিসেবল।
তোমরা খুব খেয়াল করো, অর্থাৎ একটি বস্তুকে অথবা একটি প্রাণীকে অথবা যে কোনো জিনিসকে তোমরা চিনতে চাও, জানতে চাও, এটা দেখলে অথবা শুনলেই যে বুঝতে পারে এটা এই জিনিস হতে পারে। অর্থাৎ যে জিনিসটি দেখলে তোমরা বুঝতে পারো এটা এরকম। তুমি যদি একটা ফল খাও, সেই ফলটা তিতা না মিঠা, অর্থাৎ তুমি যদি এটা দেখেই বুঝতে পারো এটা মিঠা হতে পারে, তাহলে এই মিঠাটা তার কিন্তু বৈশিষ্ট্য, তুমি যদি তাকে চিনতে পেরেছ। তুমি যদি একটি কুল টক বড়ি খাও, তাহলে এটা দেখলেই হাতে নিয়েই বোঝা যায় যে এটা টক, বা এটা চোখের সামনে। যেমন তেঁতুল, আমরা গাছে যখন তেঁতুল দেখি তখনই কিন্তু এটা বুঝতে পারি এটা তেঁতুল, টক জাতীয়। অর্থাৎ তোমাদের এটা বুঝতে হবে যে জিনিসটা দেখে চেনা যায় এটার গুণ কি, এটার ভিতরে কি হয়, হ্যাঁ, এটা টেস্ট কেমন, এটাই হলো বৈশিষ্ট্য বা প্রকৃতি, তার আকার আকৃতি, তার নমুনা। এই শব্দগুলো যদি তোমরা পরিচিত হও তাহলে দেখবে যে উত্তরগুলো কত সহজ হয়। তাহলে কোনো কিছু বিষয় সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে পারো, তার আসল চিত্র যদি তুমি পেতে চাও তার বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানতে হবে। বৈশিষ্ট্য আর একটা কি, যে বিশেষ কোনো গুণ, অর্থাৎ যে জিনিসটা দেখে তোমার কাছে অন্যটা থেকে আলাদা মনে হয় সেটা হবে বৈশিষ্ট্য। যেমন পুরুষ ও নারী উভয় মানুষ, কিন্তু তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যের দৃশ্যমান ভিন্নতা রয়েছে, কিন্তু তারা মানুষ, একজন পুরুষ এবং নারী দুজনই কিন্তু মানুষ, তাদের সাধারণ নাম হলো মানুষ, কিন্তু তাদের ভিন্নতা কি। আমরা যদি তাদের কণ্ঠ শুনি তাহলে কণ্ঠ শুনে বুঝতে পারি যে এটা নারী, এটা পুরুষ। এই যে ভিন্নতা আমরা শুনে কিংবা দেখে, আকার আকৃতিকে দেখে যদি আমরা বুঝতে পারি একটা ভিন্নতা আছে, ওই ভিন্নতা যে জিনিসটা এটাই হলো বৈশিষ্ট্য, এটাই প্রকৃতি। আমরা যদি নারী পুরুষের টন শুনে, গলার কণ্ঠ শুনে, হ্যাঁ, যদি আমরা বুঝতে পারি যে এটা একটা ভিন্নতা আছে, আলাদা, নারী পুরুষের কণ্ঠটা আলাদা, এটাই হয় তার বৈশিষ্ট্য। তদ্রূপ ব্যবস্থাপনাকে বুঝতে হলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। কিছু বৈশিষ্ট্য আমি দিয়েছি তোমাদেরকে, দেখো। প্রক্রিয়া বা কাজের সমাহার, প্রসেস অর গ্রুপ অফ অ্যাক্টিভিটিস, সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, সোশ্যাল প্রসেস অর অ্যাক্টিভিটিস, লক্ষ্য অর্জনের উপায়, মিনস অফ অ্যাচিভিং গোলস, কাজ আদায়ের কৌশল, টেকনিক অফ গেটিংস ওয়ার্ক, অর্থনৈতিক সম্পদ, ইকোনমিক রিসোর্সেস, জ্ঞানের পৃথক শাখা, সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ, সর্বজনীনতা, ইউনিভার্সিটি। তাহলে এখানে 7টি বৈশিষ্ট্য তোমরা দেখো যে এই 7টি বৈশিষ্ট্য অবশ্যই ব্যবস্থাপনার মধ্যে অন্তর্নিহিত। এই 7টি বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবস্থাপনাকে জানা যায় যে ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া, ব্যবস্থাপনা একটা কাজের সমাহার, এটা একটা কার্যক্রম, এটা একটা সিস্টেম। এখানে থাকে লক্ষ্য অর্জনের উপায়, কিভাবে সে ফিনিশিং দ্য মার্ক, শেষ ফিনিশিং পর্যন্ত, লাস্ট পর্যন্ত যেতে পারবে। এখানে থাকে কাজ আদায়ের কৌশল, অর্থনৈতিক সম্পদ, এখানে ভিন্ন ভিন্নভাবে জ্ঞান খাটানো হয় এবং ব্যক্তিগত জ্ঞান দিয়ে কাজগুলো উদ্ধার করা হয়, সম্পন্ন করা হয়। এখানে ব্যবস্থাপনার মাধ্যমে কাজ আদায় করা শেষ পর্যন্ত সর্বজনীনতা থাকে, অর্থাৎ এখানে এমন একটা তদারকি করা হয়, এমনগুলো কাজ দেওয়া হয়, আদায় করে নেওয়া হয় অ্যাকচুয়ালি বিভিন্ন কৌশল অবলম্বন করে, এটাই হলো ব্যবস্থাপনা। আমরা একটু বৈশিষ্ট্যগুলো আলোচনা করি যে প্রক্রিয়া বা কাজের সমাহার, পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে, সেই বিচারে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যাদি পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর একটি কাজ সমস্যা হলে
অন্য কাজ সমস্যাগ্রস্ত হয়, ফলে লক্ষ্য অর্জনে ব্যাহত হয়। তোমরা জেনে থাকবে যে এই যে ধারাবাহিক কতগুলো কাজ, পরিকল্পনা আছে, সংগঠন আছে, কর্মী সংস্থান আছে, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এখানে অনেকগুলো কাজ। এখানে যদি কোনো একটি কাজ বাদ পড়ে, এই 7টির কোনো একটি যদি বাদ পড়ে, তাহলে দেখবে যে সফলতা বা লক্ষ্য অর্জনে তাদের ব্যাঘাত ঘটে, বাধাগ্রস্ত হয়ে পড়ে। এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে পারলে সেই লক্ষ্য অর্জনে বুঝতে পারে। সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। এরূপ প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্য সমষ্টির সাথে সমাজের বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততাকে বোঝায়। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা করে। দেখো যে ব্যবস্থাপনা হলো সর্বোচ্চ পদস্থ ব্যক্তিকে বলা হয় ব্যবস্থাপক, আর ব্যবস্থাপকের কাজ হলো টপ টু বটম, উপর লেভেল থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত সবার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখা, যার যার স্থানকে ধরে রাখা, যাকে দিয়ে যে কাজ করানো দরকার সে কাজ করিয়ে নেওয়া এবং কাজকে সুষম বন্টন করে দেওয়া, তাদেরকে নির্দেশ দেওয়া, নির্দেশ মোতাবেক তারা কাজ করে কিনা সেটা তদারকি করা, নিয়ন্ত্রণ করা, সমন্বয় সাধন করা, এগুলো হলো ব্যবস্থাপনা, ব্যবস্থাপকের কাজ, যে কাজটাকে বলা হয় ব্যবস্থাপনা। এই কাজের মাধ্যমে একে অপরের সাথে যে সঙ্গবদ্ধ হয়, যে একটা মিল মহব্বত হয়, যে একটা আন্তরিকতা ঘটে, সেটা কিন্তু একটা সমাজের মতো, একটা পরিবারের মতো। এই জন্য বলা হয় যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, অর্থাৎ সমাজ প্রতিষ্ঠা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, ব্যবস্থাপনাকে কেন সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম বলা হয় থাকে। লক্ষ্য অর্জনের উপায়। কোনো কাজের মূলে যে প্রত্যাশা থাকে তাকে লক্ষ্য বলে। যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মূলে একটা লক্ষ্য বা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্যই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। ব্যবসায়ের ক্ষেত্রে মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন, তাই ব্যবসা বা এর ব্যবস্থাপনা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এই কারণেই বিভিন্ন লেখক ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনের উপায় হিসেবে গণ্য করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে লক্ষ্য অর্জনের উপায়, ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হলো লক্ষ্য অর্জনের উপায়। কেন? প্রত্যেকটা ব্যক্তি যে কাজগুলো শুরু করে তার একটা টার্গেট থাকে, তার একটা লক্ষ্য থাকে যে আমি এ পর্যন্ত যেতে চাই। একজন ব্যক্তি পাহাড়ের তলদেশ থেকে, পাদদেশ থেকে সে পাহাড়ের চূড়ায় উঠবে, সে স্থির করলো, মন স্থির করলো বা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিয়ে সে পাহাড়ের চূড়ায় উঠবে, তাহলে তার লক্ষ্যটা হলো পাহাড়ের চূড়ায় উঠবে। এখন সে যদি এই পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতে থাকে, কোনো দিন সে কি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। পাহাড়ের চূড়ার ওঠা তার লক্ষ্য। এই লক্ষ্য পাহাড়ের চূড়ায় যেতে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো তার করতে হবে। আর এই কাজগুলো করার জন্য যিনি পরিচালনা করেন, যে পরিকল্পনা করেন যে কিভাবে উঠতে পারবে, একটার পর একটা যে যা কিছু দরকার হবে, লজিস্টিক যে সাপোর্টগুলো দরকার হবে, হ্যাঁ, সব কিছু সংগ্রহ করেন এবং এটার সুন্দর সুপারভিশন করেন ব্যবস্থাপক। তাহলে এই সবগুলোর যদি সঠিকভাবে যথাযথ ব্যবহার হয়, তাহলে তো সে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে, অর্থাৎ লক্ষ্য অর্জন করতে পারবে। আর এই উপায়গুলো ব্যবস্থাপক করে থাকেন। একটা প্রতিষ্ঠানে যদি শেষ পর্যন্ত সে লক্ষ্য অর্জনে যেতে চায়, অর্থাৎ মুনাফা অর্জন করতে চায় বা সুনাম অর্জন করতে চায়, তখন এই কর্মীদেরকে সঠিকভাবে পরিচালনা এবং প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ, নির্দেশনা, সমন্বয় সব কিছু এই ব্যবস্থাপনায় করে থাকেন। সে তার প্রেরণা, তার মোটিভেশনের মাধ্যমে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে
প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে সক্ষম হয়। কাজ আদায়ের কৌশল। এই কাজ আদায়ের কৌশল ব্যবস্থাপকের একটা নতুন জিনিস। এই কাজ আদায়ের কৌশল প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করেন, যে বস্তুগত উপকরণগুলো সঠিকভাবে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ের সচেষ্ট থাকে ব্যবস্থাপক। কিভাবে এই কাজগুলো আদায় করা যায়, এই জন্য সে প্রথমত পরিকল্পনা করে, পরিকল্পনা অনুযায়ী সংগঠন অর্থাৎ একটা মানুষের মধ্যে মানে ব্যবস্থাপকের পর তারপর এরকম করতে করতে একেবারে সর্বশেষ পর্যন্ত পৌঁছে দেন। এই সাংগঠনিকভাবে কাজগুলো চালিয়ে নেন। কর্মীরা তাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন এবং মাঝে মাঝে তাদেরকে আগ্রহ করার জন্য কিছু প্রেরণা দিয়ে থাকেন, ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন, চা নাস্তার ব্যবস্থা, আদার্স যে কোনো তাদেরকে একটা উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের থেকে কাজ আদায় করেন। এইটি হলো ব্যবস্থাপকের কৌশল। এই জন্য রুই অ্যান্ড বায়ার্স বলেছেন, ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স। অর্থাৎ যে কোনো উপায়ে যে কোনোভাবে অন্যকে দিয়ে সুকৌশলে হাস্যোজ্জ্বলভাবে কাজ আদায় করতে পারলেও হলো। আর এই কাজ আদায় করতে পারার নাম হলো ব্যবস্থাপনা। অর্থনৈতিক সম্পদ, ইকোনমিক রিসোর্সেস, উৎপাদনের কাজে লাগে এমন কিছু কি সম্পদ বলে। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। সকল উপায় উপকরণ কাম্য মানে থাকার পরও ব্যবস্থাপনা নামক সম্পদের অপ্রতুলতার কারণে বা অদক্ষতার কারণে লক্ষ্য অর্জন সম্ভব হয় না। সব কিছু থাকা সত্ত্বেও, যেমন মানুষ আছে, যন্ত্রপাতি আছে, অর্থ আছে, কাঁচামাল আছে, বাজার আছে, সিস্টেম আছে, সব আছে, কিন্তু যে যার মতো করে কাজ করছে, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বা দাঁড়িয়ে আছে, কেউ বা শুধু সময় অপচয় করছে, কেউ অনেক পরিশ্রম করছে। এভাবে যদি করতে থাকে তাহলে এই কাজগুলো কিন্তু শেষ হবে না, যথাসময় শেষ হবে না। শেষ হলেও মানে নির্ধারিত টাইম ওভার করে তারপর শেষ হবে এবং সময় মতো চাহিদা মেটাতে পারবে না, নানান ধরনের একটা সমস্যা হবে। তাহলে যদি এখানে সঠিক একজন ব্যক্তি পরিচালনা করেন, কাজগুলো ডিস্ট্রিবিউশন করে দেন, একটা পরিকল্পনা করেন, পরিকল্পনা মাফিক যদি কাজগুলো দেন, নিয়ন্ত্রণ করেন, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানটা দ্রুত গতিতে উঠে যান এবং নির্দিষ্ট সময় কাজগুলো শেষ হয়। এই জন্য বলা হয় যে মানব অর্থাৎ ব্যবস্থাপনা একটা অর্থনৈতিক সম্পদ। অর্থাৎ যে কোনো কাজই একটা টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, সময়ের মধ্যে কাজ করার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা হলো ব্যবস্থাপনা। জ্ঞানের পৃথক শাখা। জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনা আজ সর্বত্র স্বীকৃত। বৃহদায়তন প্রাতিষ্ঠানিক জগতে ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা অসম্ভব। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা আজ সংঘবদ্ধ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত। সর্বজনীনতা বলতে সর্বত্রই এর প্রয়োগযোগ্য বা উপযোগিতা থাকাকে বোঝায়। ব্যবস্থাপনা এমন গুরুত্বপূর্ণ বিষয় যা যে কোনো সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ব্যবস্থাপনা সর্বজনীন, অর্থাৎ দলবদ্ধ যে কোনো প্রচেষ্টার ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য। যেমন পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে কোনো সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। অর্থাৎ একজন ব্যক্তি যদি সে একা একা কাজ করে, তার কাজের মধ্যে একটা ব্যবস্থাপনা থাকে, কিন্তু দুজন ব্যক্তি যখন হয় তখন কিন্তু একজন আরেকজনকে নির্দেশ দেওয়া শুরু করে এবং সেই কাজগুলো দ্রুত গতিতে হয়
এবং সুচারু হয়। এজন্য বলেছেন সক্রেটিস যে সংঘবদ্ধ যে কোনো কাজ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর ব্যবস্থাপনা সব জায়গায়, আমি আগেই বলেছি যে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ব্যবস্থাপনার কাজ হয়ে থাকে। তোমরা এখন বুঝতে পেরেছো যে ব্যবস্থাপনা কি এবং বৈশিষ্ট্য কি। হ্যাঁ, যে কোনো জিনিসের, আমি মনে করি যে কোনো প্রশ্নের বৈশিষ্ট্য তোমরা সহজে বুঝতে পারবে। এখন যে কোনো বস্তুর বৈশিষ্ট্য, যেমন এক কথায় যে কোনো জিনিস বৈশিষ্ট্য তোমরা এই প্রশ্নটা থেকে তোমরা উপলব্ধি করতে পারবে আমি আমার এই আলোচনা থেকে। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিব, কাজগুলো দেখো যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এবং আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা বাড়ির কাজটা করতে থাকবে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি সেই পয়েন্টগুলো থেকে তোমরা ভালো করে শুনবে এবং নিজেরা পড়বে। পড়ার পরে তোমরা আবার নিজের মতো করে ফাইন্ড আউট করার চিন্তা করবে এবং লেখার অভ্যাস করবে। দেখবে যে যদি সেই কাজটি করতে পারো, দেখবে যে একেবারেই তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে আজকের ক্লাস এখানেই থাকবে। যে পরবর্তী ক্লাস দেখার জন্য, পরবর্তী সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। এবং আজকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমরা তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাবে। আমি ক্লাস থেকে বিদায় নেওয়ার আগে প্রতিষ্ঠান নিয়ে কিছু কথা বল, যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে